হাজা পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে আদিম উপজাতি। হাজার বছর ধরে তারা ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই ধনুক এবং তীর দিয়ে খাবার শিকার করে বেঁচে আছে। অনিশ্চয়তা এখানে প্রতিটি ঝোপের আড়ালে লুকিয়ে আছে। এই গভীর অরণ্যে তারা হরিণ, হাইরাক্স এবং উল্লুকদের শিকার করে থাকে। হাজা জনগোষ্ঠী জীবনকে সবচেয়ে খাঁটি রূপে উপলব্ধি করে। তারা কাদা মিশানো পানি, পোকা মিশানো মধু, এমনকি কখনো কখনো প্রাণীদের মলমুক্ত মেশানো মাংসও খায় তারা। আগামী 3 দিন আমি তাদের গোষ্ঠীর একটি অংশ হব এবং তাদের জীবন যাত্রাকে সরাসরি দেখব। হাজ্জা জনগোষ্ঠী উত্তর তানজানিয়ার লেক আইসিয়ার কাছাকাছি 50,000 বছরের বেশি ধরে বসবাস করে এবং মাত্র 150 বছর আগে তারা আধুনিক জগতের সাথে যোগাযোগ স্থাপন করে। তারা হাজ্জামত নামক একটি অনন্য ভাষায় কথা বলে থাকে। এই ভাষায় কিছু কিলিক কিলিক শব্দ রয়েছে। গোষ্ঠীর সদস্যরা আমাকে তাদের প্রধানের সাথে দেখা করালেন। এত তাড়াতাড়ি চলে যাওয়া ঠিক হয়নি। হুই মোগেসা, আমরা হাজ্জাদের ভূমিতে আপনাকে স্বাগতম। সবাই এখানে জমা হও। শিকারে থাকা দক্ষতা, তাদের পরনের চামড়া এবং লোম স্পর্শ। এই জিনিসটা কি? হ্যাঁ, তোমার মাথায়। বাবুনের তৈরি। বাবুন। এটা বাবুনের চামড়া। যখন আমি ছোট ছিলাম তখন আমি সারাক্ষণ কাঁদতাম, কিন্তু আমার মা এগুলো পছন্দ করতো না, তাই আমার মুখে এগুলো দাগ বানিয়ে দিয়ে। অশ্রুতে লবণ দিলে এভাবে ক্ষত হয়ে যায় এবং শিশুরা শিখে ব্যথায় যেন কাঁদতে না হয়। এখন আমি বড় হয়েছি, আর বাচ্চা নেই। এখানে কিছু যুবক পরবর্তী শিকারের জন্য তাদের সরঞ্জাম তৈরি করছে এবং মেরামত করছে। এটি প্রজন্মের পর প্রজন্ম থেকে চলে আসা একটি দক্ষতা। আমার তীরগুলো সবচেয়ে ভালো এবং আমি নিজেই তৈরি করি। যখন আমরা শিকারে থাকি এবং কোনো প্রাণী সামনে আসে, তখন আমরা প্রাণীর প্রজাতির উপর নির্ভর করে এই উপায়ে এগিয়ে যাই। কিছু প্রাণীর গন্ধ এবং দৃষ্টি শক্তি ভালো থাকে। আমাদের চুপ থাকতে হবে এবং লুকিয়ে থাকতে হবে। আমরা যথেষ্ট কাছাকাছি না হওয়া পর্যন্ত ধীর এগিয়ে যাই, তারপর আমরা শিকার করি। বন্ধু, এখানে কি হয়েছে? কিসের চিহ্ন এটা? আমাকে অনেক আগে একটা চিতা আক্রমণ করেছিল। তারা তীরগুলোকে বিশেষ নকশা দিয়ে সাজায়। যদি কোনো কারণে কারো তীর হারিয়ে যায়, তারা এভাবে তাদের নিজেদের তীরটি খুঁজে পায়। এছাড়াও এটা নির্ধারণ করে কে তখন শিকারকে আঘাত করেছিল। ধনুকে শিকার করার কিছু প্রাণীর অংশ থেকে নকশা করা থাকে, আর এটা দিয়েই বোঝায় ওই শিকারী তখন কতটা দক্ষ এবং অভিজ্ঞ ছিল। এছাড়াও বাতাসে তীরকে সোজা রাখার জন্য তারা পাখির পালক ব্যবহার করে। তীর তৈরি করতে তারা প্রথমে একটি কাঠের টুকরো নেয়, সাবধানে এটির বাকল ছাড়ায়। এটা যতটা সম্ভব হালকা এবং সোজা হতে হবে। তারা সবসময় সম্মুখ বাঁক নিয়ন্ত্রণ করে এবং দাঁত ব্যবহার করে লাঠি সোজা করে থাকে। সবচেয়ে কোন প্রাণীটি তুমি ভয় পাও? হাতি, সিংহ এবং চিতা। হাতির একটি বিশাল ঠোঁট আছে। তারা প্রায় যে কোনো কিছু ধরে খেতে পারে। তারা ধীরে ধীরে খায়। তাদের কাছে কখনোই যাবেন না। আপনাকে তাদের থেকে দূরে থাকতে হবে। তারা আপনাকে আক্রমণ করতে পারে এবং আপনাকে 2 টুকরা করতে পারে। বাবুন, আমরা গিয়ে তাদের শিকার করব। আমরা কাল বাবুন শিকারের জন্য সেখানে যাব। আপনি আজ ঘুমিয়ে যান এবং আগামীকাল সকালে বাবুন শিকারে যোগ দিন। আমরা ভোর হওয়ার আগে একত্রিত হয়েছি। শিকারীরা অন্য শিকারীদের জাগাতে চিৎকার করছে। বলে রাখছি, এই ভিডিওর কিছু অংশ সংবেদনশীল হতে পারে। আপনাদের জন্য আমরা অনুরোধ করব হাজ্জা গোষ্ঠীর সংস্কৃতি এবং জীবনধারা শ্রদ্ধা মনে এবং মুক্ত মনে দেখার জন্য। সবাই একবার প্রস্তুত হয়ে গেলে এই জঙ্গলে আমাদের যাত্রা শুরু হবে। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়। এভাবেই তারা শিকারে তাদের সুযোগ নেয়। তারা সকলেই প্রস্তুতি নিচ্ছে, দেখা যাক কি হয়। একবার দিনের আলো দেখা মাত্রই আমরা সবাই জঙ্গলে ঢুকে যাচ্ছি। শাকারু সামনে চলেছে। আমাদের সাথে প্রায় 10টি শিকারী কুকুর রয়েছে, সবগুলো সতর্ক অবস্থায়। শিকারীরা ছুরি, ধনুক, বিষাক্ত তীর এবং অবিষাক্ত তীর বহন করছে। শাকারু এই পর থেকে ইশারা করলো, আমরা এখন আলাদা হচ্ছি। ওই দিকটা দেখো। এখন আমরা এই দলটিকে অনুসরণ করব। আমাদের ক্রুদের একজন শাখারো এবং কুকুরদের অনুসরণ করছে। শিকার চলাকালীন আমরা মাঝে মাঝে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাব। এই বিশাল এলাকায় কুকুরগুলো আমাদের চোখ এবং কান হিসাবে ব্যবহার হচ্ছে। তারা ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এই কৌশলটি আমাদের এবং কুকুরদের বেশি জায়গা ধরে খোঁজার সম্ভাবনা তৈরি করে এবং বেশি প্রাণীদের দেখার সম্ভাবনা বাড়িয়ে দেয়। বন্ধু, এদিকে দেখো।
আজকের আবহাওয়া অনেকটা ভালো, গরম নেই। আমি আশা করি প্রতিদিন এমনই হোক। দেখা যাক আজ আমরা কি পাই। এভাবেই তারা পানি পান করে। তারা এই কাদাযুক্ত পুকুরটিকে ব্যবহার করে। প্রথমে তারা ফু দেয়, তারপরে তারা এটি পান করে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়া এবং পরজীবীকে ধ্বংস করার জন্য যথেষ্ট শক্তিশালী। পানি অনেক ঠান্ডা। কুকুরগুলো দৌড় দিয়েছে, মনে হয় সেখানে কিছু একটা হয়েছে। আসো। এই লম্বা লাঠিটি এই গর্তের ভিতর ঢোকানো হবে। সে প্রাণীটিকে গর্ত থেকে বের করার জন্য চেষ্টা করছে। আগের লাঠিটি যথেষ্ট লম্বা ছিল না, তাই সে আরো একটি লম্বা লাঠি বানাচ্ছে। এই কুকুরটি ভিতরের প্রাণীটি খুব সহজে ধরার জন্য ক্রমান্বয়ে একটি বড় গর্ত বানানোর চেষ্টা করছে। বেজি। তারা হাল ছেড়ে দিয়েছে। সময় খুবই গুরুত্বপূর্ণ। এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। হাজ্জা গোষ্ঠী যাযাবর জীবনযাপন করে। তারা খাবার মজুদ কিংবা চাষাবাদে লিপ্ত নয়। তারা সম্পূর্ণভাবে শিকার এবং সংগ্রহের উপর নির্ভর করে। কাঠবিড়ালি শিকার করতে তারা একত্রিত হচ্ছে। একজন শিকারী প্রাণীটিকে বিব্রত করছে যাতে প্রাণীটি এদিকে চলে আসে। সেজন্য তারা গাছটিকে ঝাঁকুনি দিচ্ছে। তারা পেরেছে। এটা তাদের দিনের প্রথম শিকার। কাঠবিড়ালি ধরা সহজ না। আমরা এটাকে ধারা করার সময় ঝোপের মধ্যে দেখি। এটা সে তার বেল্টের মধ্যে গুজে নিল। এখন তারা তাদের তীরটি খুঁজে নিচ্ছে। প্রত্যেকটা তীর তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কুকুরটি শাকারুকে তার কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যাচ্ছে। কুকুরগুলো তাদের চোখ হিসেবে ব্যবহার হচ্ছে। এই মৌমাছিগুলো পাগল, তাদের কিছু করা যাবে না। আমি যখন কামড় খাই আমার ফুলে যায় না। আপনি যদি এটার কামড় খান তা আপনার ত্বক অনেক ফুলে যাবে। এটা খুবই ক্লান্তিকর শিকার ছিল। খুবই ক্লান্তিকর। পাহাড়ে প্রাণীদের শিকারের সময় আমরা মাত্র 7 ঘন্টায় 36,000 কদম হেঁটেছিলাম। সে বলল বাবুনদের ক্ষেত্রে তারা নিজের মাংস পছন্দ করে। কোন অংশ যেন? আমরা বাবুনের হাত এবং পিছনের অংশ খেতে পছন্দ করি। বাবুনের নিতম্ব মিষ্টি। অবশিষ্ট অংশ খাওয়ার জন্য কুকুরগুলো গভীরভাবে অপেক্ষা করছে। আমি যদি সব মাংস খেতে পারতাম। মাংস দেখতে সুস্বাদু লাগে। তারা শিকার করা প্রাণীর নখ থেকে খাওয়া শুরু করে। তারা কোনো অংশই নষ্ট করে না। তাদের প্রতিটি কামড়ের শব্দ শোনা যায়, কারণ তারা হাড় থেকে খাওয়া শুরু করে। আচ্ছা, এই অংশটি আমি খাচ্ছি। আমি সম্মানিত, কারণ হাজ্জারা তাদের শিকার আমার সাথে ভাগ করে নিয়েছে। যারা জানতে চান পাহাড়ের হাইরক্সের মাংস খেতে কেমন, তাদের জন্য বলছি এটা খেতে অনেকটা রাবারের মতন। হাইরক্স। তারা অবসর সময় শিকার করতে যাওয়ার সময় হারিয়ে যাওয়া তীরগুলো নতুন করে তৈরি করে। বানর। আমরা তাদের ওই পাহাড়ে পাবো। প্রত্যেক হাজ্জা গোষ্ঠীতে প্রায় 30 জন করে লোক থাকে। তাদের গড়ায়ু মাত্র 32 বছর। এটি হওয়ার প্রধান কারণ এখানে শিশু মৃত্যুর হার অনেক বেশি। সাধারণত একজন হাজ্জা মহিলা 4 জন সন্তান জন্ম দিয়ে থাকে, তো বেঁচে থাকে মাত্র 2-1 জন। মধু তাদের কাছে তরল সোনার মতন। এই বনে শক্তিশালী থাকার জন্য এটি তাদের শক্তি যোগায়। এটি এই গোষ্ঠীর সবচেয়ে বেশি খাওয়ার খাবার। আমাদের সামনে একটি বড় গাছ। আপনি দেখতে পাচ্ছেন গাছের ভিতরে একটি বড় গর্ত। ঠিক ওখানে রয়েছে মধু।
তারা গাছের সাথে লাগানোর জন্য এক টুকরা কাঠ কাটতে যাচ্ছে। তারা এটিকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে উপরে ওঠে। এই গাছটির ভিতরে হাজার হাজার মৌমাছি বাস করছে। এইদিকে আরেকজন শিকারী ধোঁয়া বানানোর জন্য আগুন প্রস্তুত করছে। সে এখন পরীক্ষা করছে এই লাঠিগুলো মানুষের শরীরে ভার বহন করার জন্য যথেষ্ট শক্তিশালী কিনা। মৌমাছিকে শান্ত করার জন্য সে এখন ধোঁয়া এবং লাঠিকে ভিতরে প্রবেশ করাচ্ছে। ভিতরে প্রচন্ড ভাবসপ্ত, এখানে থাকা মোটেও নিরাপদ নয়। সে ইতিমধ্যেই অনেকগুলো কামড় খেয়েছে, কিন্তু মধু পাওয়ার জন্য তিনি এই যন্ত্রণা সহ্য করছেন। তাকে দ্রুত করতে হবে, কারণ মৌমাছিগুলো বের হয়ে আসলে প্রচন্ড বিপদ হবে। এখনো মধু খুব একটা বেশি নেই। এই মৌসুম ভালো না, আমাদের আরেকটু অপেক্ষা করা উচিত। এটাই খুব অল্প মধু রয়েছে, বেশিরভাগই ওয়াশ এবং ভিতরে কিছু লার্ভাও রয়েছে। দাঁড়ান দেখাচ্ছি। হাজা গোষ্ঠীর কাছে এটা শুধু খাবার না, এটা তাদের মুদ্রাও। তারা এই মধুর বিনিময়ে ধাতব সরঞ্জাম, কাচের মণি, টায়ারের জুতা এবং ভুট্টোর গুঁড়ো পেয়ে থাকে। তারা টাকা ব্যবহার করে না, এমনকি গণনা করার সংখ্যাসূচক তারা ব্যবহার করে না। 1 এবং 2 হলো এখানের একমাত্র সংখ্যা। সময় গণনা করা ঘড়ি এবং ক্যালেন্ডারে এখানে কোনো জায়গা নেই। সে জানে তার বয়স কত? আমি জানি না, এটা কোনো ব্যাপার না। বর্তমানে তাদের মধ্যে মাত্র কয়েকজন তানজানিয়ার সরকারি ভাষা জানে। তারা গণনা শিখছে, কিন্তু বেশিরভাগই 10 পর্যন্ত গুনতে জানে না। 5-এর অধিক সংখ্যা গুনতে, যেমন 8, সবকিছু একত্রিত করতে হয়। এখানে কত? এখানে 5 এবং ওখানে 3। তাকে যদি 70 জিজ্ঞেস করা হয়, তাহলে কি সে তা বলতে পারবে? এটা অত্যাধিক। বৃহত্তর সংখ্যা প্রকাশ করতে তারা সাধারণ শব্দ ব্যবহার করে। এর মাথায় কি সবসময় বাবুন শিকার করা ঘুরতে থাকে? এটি সবচেয়ে সুস্বাদু মাংস। আমি যখনই ঘুমাই, আমি বাবুনদের স্বপ্ন দেখি। সকালে ঘুম থেকে উঠে আমি শিকারে যাই এবং বাবুনদের খুঁজে বের করি। আমি পাহাড়ে উঠি। যদি আমি সেখানে না দেখি, তাহলে অন্য কোথাও চলে যাই। তারা এভাবে কাঁদে। ভাই, দ্বিতীয় দিনে কয়েক ঘন্টা ঘুমানোর পর ভোর 4টায় আমরা আরো একটি বড় শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছি। ক্যাম্পে এটা আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা হরিণ এবং বাবুন শিকারে যাব। আমরা যখন পানি ট্রাকে যাব, তখন দল বেঁধে একজন সদস্য এখানে থাকবে এবং তাদের জীবনধারা রেকর্ড করবে। যে শিকারে যাচ্ছে না, সে আর সরঞ্জাম মেরামত করছে। একটা কিশোর এই কাজগুলো করছে। তাই প্রথমে একজন যুবক এবং বৃদ্ধ এক বালতির পানি নেওয়ার জন্য দূর রাস্তা হাঁটছে। দৈনন্দিন কাজে বিজি থাকলেও তারা এখনো নজর রাখে আজকের খাবারের জন্য কিছু শিকার করতে এবং সব সুযোগের সদ্ব্যবহার করতে। অনেকগুলো ব্যর্থ প্রচেষ্টার পরে সে একটি বড় শামুক খুঁজে পায়। এটা একটা বড় শামুক। আমরা হাজ্জা গোষ্ঠীরা এগুলো খেয়ে থাকি। আমরা এটাকে আগুনে রান্না করে খাই। ভালোভাবে রান্না করলে এটা খেতে অনেক মজা হয়। আপনি এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওখানে অনেক হায়না আছে। কম বয়স্করা শামুক পছন্দ করে না, তাই তারা বৃদ্ধদেরকে দিয়ে দেয়। অতীতে যখন গোত্রের কোনো সদস্য বৃদ্ধ হয়ে যেত, তখন তরুণরা তাদের জন্য একটি বড় প্রাণী শিকার করত এবং তাকে ফেলে দেওয়ার আগে শেষ আয়োজন হিসেবে মাংস উপহার দিত। বর্তমানে তারা বয়স্ক সদস্যদের যত্ন নেয়, তাদের সাথে শিকার ভাগ করে নেয়। এই ডালগুলো হচ্ছে ডেজার্ট রোজ গাছের, যা হাজার শিকারীদের বড় শিকারের ক্ষেত্রে লড়াই করার জন্য বিশেষ অবদান রাখে। প্রথমে তারা ডালটিকে টুকরো টুকরো করে কাটে, সবগুলোকে একত্রে এক পাত্র রাখে এবং এর উপর পানি ঢেলে দেয় এবং মিশ্রণটি ফুটানো হয় এবং সে পাতার মাধ্যমে ওখানে ফেনাগুলোকে সরিয়ে নেয়। টুকরোগুলোকে বের করে নেওয়ার পর ঘন হয়ে যাওয়া পর্যন্ত জাল দিতে থাকে।
শেষবারের মতো নেড়ে নেয়। এরপরে পরে সেই নির্যাস একটি পাত্রের উপর ঢেলে নেয় আর একটু পানি মিশায়। সর্বশেষে সে একটু ছাই মিশিয়ে সেখানে পাথর দিয়ে চূর্ণ করে নেয়। আর এটাই হলো একটু কালো আঠালো বিষাক্ত পেস্ট। সে খুবই সাবধানে এটার সাথে তীরের ডগা মিশিয়ে নেয়। এখন এই তীর শিকারের জন্য প্রস্তুত। সে ঘাসের সাথে হাত ঘষে নেয় বিষ পরিষ্কার করার জন্য। আমার হাতে দেখতে পাচ্ছ এটা একটি বিষাক্ত তীর। এই তীর আমার এবং তোমার জন্য অত্যন্ত বিপজ্জনক। এটা যখন প্রাণীর গায়ে মারা হয়, এটা তার রক্তে মিশে যায়, এরপরে হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করে। আস্তে আস্তে তার নড়াচড়া বন্ধ হয়ে যায় আর হঠাৎ করে সে নিচে পড়ে যায়। এরপরেই সব শেষ। এটা ইম্পালা, মহিষ, জেব্রা, বড় বড় জিরাফ এছাড়া আরো বড় বড় প্রাণী এটাই কাজ হয়। যখন পুরুষেরা মাংস এবং মধু খুঁজতে বের হয়, তখন মহিলারা ফল এবং শাকসবজি খুঁজে বেড়ায়। এখন তারা শেকড় এবং কন্দ খুঁজছে। এগুলো প্রকৃতির পুষ্টির ভাণ্ডারের মতো। এখন সে একটি জংলি আলু খুঁজে পেল। আমার স্কার্টটি খুব ছোট, আমাকে এক টুকরো কাপড় দাও। লজ্জা মেয়েরা ক্যামেরায় ধরা পড়তে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। সে আমার দিকে তাকিয়ে আছে। ঝোপশুকর এখানে এসেছে, এটা অনেক তাজা। শুকর কিছুক্ষণ আগে এখানে ছিল। আমরা এটাকে ধাওয়া করার চেষ্টা করব। কুকুরগুলো আমাদের সাহায্য করবে। দেখুন, শূকর এখানে গর্ত করেছে। এই গাছে আরো একটি আঁচড়ের দাগ। তারা একটি খটখট শব্দ শুনছে। এই শব্দটা কোথাকার, তারা এটা বের করার জন্য থামছে। তারা দেখবে এখানে কিছু খোঁজার মতন আছে কিনা বা কোনো শিকার আছে কিনা। কিছুই নেই। বৃষ্টির কারণে প্রাণীগুলো বাইরে বের হয় না। তারা তখন তাদের গর্ত বা আশ্রয়ে লুকিয়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট্ট প্রাণী, যেটা বুশ বেবি নামে পরিচিত। এটি ভয় পাচ্ছে, তাই সে ওই গাছের ফাঁকে লুকিয়ে আছে। তারা গাছের দিকে পাথর ছুঁড়ে মারছে যাতে প্রাণীটাকে বের করে আনা যায়। এখন পালানোর সময়। মিস করেছো। তুমি এটাও মিস করে ফেললে। তারা এটা নিয়ে মজা করছে। প্রাণীটির আর কোথাও যাওয়ার জায়গা নেই। সাবধান, আমাদের গুলি করো না, এটা শক্ত। এখানে আরো একটি আছে। ছেলেটি আরেকটা বুশ বেবির বাসা দেখছে। এটা ভিতরে লুকিয়ে আছে। দ্বিতীয় চেষ্টার পরে এটা আর নড়তে পারছে না। এখন গাছে ওঠার জন্য নিচের পথ পরিষ্কার করছে। ছেলেটি বুশ বেবির বাসায় ওঠার চেষ্টা করছে। সে খুবই কাছে গিয়েছে এবং লেজ ধরে ফেলেছে। বুশ বেবির চোখ জুড়ে ভয় এবং এটা নিজেকে রক্ষা করার চেষ্টা করছে। সে তার বাসাকে শক্ত করে ধরে আছে। তো এই ছোট্ট প্রাণীর আর কোনো সুযোগ রইল না। সে এখনো জীবিত রয়েছে। তার জীবন এখানেই শেষ। তার জীবন এখানেই শেষ। এই প্রাণীটিকে বলা হয় বুশ বেবি। রাতের সময় এরা বেশিরভাগ সক্রিয় থাকে। আমরা ঘুমন্ত অবস্থায় তাদের ধরেছে। তার মাথায় লেগেছে। ওহ, এটা চোখের ভিতরে প্রবেশ করেছে। এটা এখান দিয়ে ঢুকেছে আর এদিক দিয়ে বের হয়ে গেছে। হাতগুলো দেখুন, দেখতে অনেকটা বানরের মতো। এদিকে শিবিরে পুরে দুই তরুণ শিকারে নেমেছে। পাখিটিকে বিভ্রান্ত করার জন্য ঠিক পাখিদের মতন আওয়াজ করছে। খুব কাছে ছিল, তারপরেও সে মিস করেছে।
এটা নিচে পড়ে গেল। কিন্তু তৃতীয় চেষ্টায় সে একটা পেয়েছে আকাশে। আমরা একটা ঘুঘু পেয়েছি। এই কুকুরটির কি হয়েছে এখানে? তার শরীরে অনেক দাগ। বানররা আমাদের এই কুকুরের এই ক্ষতি করেছে। বাবু নাচড় দিয়েছে? হ্যাঁ, কামড়িয়েছে। আচ্ছা, যেহেতু বৃষ্টি থেমে গেছে তাই প্রাণীরা তাদের আস্তানা থেকে বের হতে পারে আর হাজ্জা তাদের শিকার করার জন্য প্রস্তুত। তারা একটাকে পেয়েছে। সে সফল হয়েছে। এটা সুন্দর একটা পাখি। বন্ধু, এই গাছটা দেখেছো? এটা স্পর্শ করো না, কয়েকদিনের জন্য চুলকাবে। আমি একবার ভুল করে এটা স্পর্শ করেছিলাম, পাগলের মতন চুলকাচ্ছিল। কুকুরগুলো অনেকটা নিশ্চিত মনে হচ্ছে। ওখানে নিশ্চিত কিছু আছে। জলদি করো, কুকুরগুলো ওটাকে খাচ্ছে। আমার কাছে আমার ধনুক নেই, আমার তীরগুলো দেখতে পাচ্ছি না।